নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার মনের পুজোর আজকের প্রতিবেদনে আরেকবার আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। পড়ে গেছে শ্রাবণ মাস এবং এই মাসে আমরা শিব, পার্বতী, শনি মহাদেব এবং মাতা মনসার পূজায় ব্রতী হয়ে থাকি। আজকের প্রতিবেদনে আমরা মূলত মা মনসার পূজা ও মনসা মঙ্গল কাব্যের উপাখ্যান এবং তৎকালীন বাংলার বণিক সম্প্রদায়ের অস্তিত্ব এবং তাদের ব্যবসা বাণিজ্য সম্বন্ধেই কথা বলব। তো চলুন কথা শুরু করা যাক। নমো আস্তিকেষ্য মুনে মাতা ভোগিনী বাসুকেস্ততা জরৎকারু মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। নাগমাতা মনসার পূজা, তার জন্ম বৃত্তান্ত এবং তিনি সিদ্ধ যোগিনী রূপে আমাদের ধর্মগ্রন্থে স্থান পাওয়া এক অলৌকিক কাহিনীর অন্তর্গত। পুরাতাত্ত্বিক, পৌরাণিক এবং লৌকিক আলেখ্য অনুযায়ী এর বর্ণনা ভিন্ন ভিন্ন। পুরাণ মতে মহর্ষি কাশ্যপ ও তার নাগ স্ত্রী কদ্রু সন্তান হলেন মাতা মনসা। তিনি বিবাহযোগ্যা হতে ঋষি কাশ্যপ তাকে জরৎকারু মুনির হস্তে সম্প্রদান করেন এবং জরৎকারু মুনি ও মাতা মনসার পুত্রের নাম ঋষি আস্তিক। এই ঋষি আস্তিকই কলির প্রারম্ভে পরীক্ষিত পুত্র রাজা জনমেজয়কে নাগমেধ যজ্ঞের হাত থেকে নিরস্ত করেন এবং নাগ সম্প্রদায়কে রক্ষা করেন। সেই থেকে নাগপঞ্চমী তিথিতে নাগমাতা মনসার পূজা আস্তিক ও অষ্টনাগ দ্বারা হয়ে আসে এবং তা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচলিত হয়ে পড়ে। দেবী মনসার আলেখ্য আমরা আবার বিভিন্ন লৌকিক কাব্যে পেয়ে থাকি, যার মধ্যে বাংলার মঙ্গল কাব্য এবং আদিমঙ্গল কাব্য বলাই ঠিক হবে, মনসা মঙ্গল অন্যতম। পূর্ব বাংলায় এই মনসা মঙ্গলকে বলা হয় পদ্মা পুরাণ এবং পশ্চিম বাংলায় এটি মনসা মঙ্গল নামেই খ্যাত। বিভিন্ন কবির দ্বারা এই মনসা মঙ্গল রচিত হয়েছে। মনসা মঙ্গলের কাহিনী অনুযায়ী ভগবান শিব এবং মাতা পার্বতীর এক অলৌকিক লীলায় দেবী মনসার জন্ম হয় পদ্মবনে, যার জন্য তার আরেক নাম পদ্মা। কালক্রমে নাগলোকে নাগরাজ বাসুকী তার লালন করেন। মতান্তরে তাকে বাসুকীর মানসকন্যা হিসেবেও বলা হয় বা ভগিনীও বলা হয় এবং দেখা যায় যে সময়কালে বাসুকী তাকে কৈলাসে নিয়ে আসেন। শিব তাকে পুত্রীরূপে গ্রহণ করলেও দেবী পার্বতী তাকে গ্রহণ করতে চান না এবং সেই দুঃখে শিব তার অধিষ্ঠান করেন সিজুয়া পর্বতে এবং তার সহচরী রূপে দান করেন এক কন্যা, যার নাম নেতা। দেবী মনসা মনের দুঃখে ভাবেন কিভাবে লৌকিক লোকে পূজা হয়ে বা পূজিত হয়ে তিনি এক মহাদেবী রূপে, সিদ্ধ যোগিনী রূপে দেবলোকে স্থান পাবেন। মনসা মঙ্গল কাব্যে মূলত আমরা এই কাহিনীরই উল্লেখ পাই, যেখানে মাতা মনসা বেছে নেন শিব ভক্ত বণিক চাঁদ সওদাগরকে তার পূজা পাওয়ার জন্য। লৌকিক অনার্যা দেবীর হওয়ার কারণে চাঁদ সওদাগর প্রথমে মাতা মনসার পূজা করতে চাননি, কিন্তু মনসা মঙ্গল কাব্যে মায়ের বর্ণিত বিভিন্ন লীলার মাধ্যমে অন্তকালে
চাঁদ সওদাগর রাজি হন মাতা মনসার পূজা করতে। সেই থেকেই মাতা মনসার পূজা মর্তে প্রচলিত হয় এবং খুব ধুমধামে পালিত হয়। মনসা মঙ্গল কাব্যের আখ্যান শুরু করার আগে আমরা চলুন একবার দেখে নিই তৎকালীন বণিক সমাজ কীরকম ছিল বাংলায় এবং কেমন করে করা হতো তৎকালীন সামুদ্রিক বাণিজ্য। প্রথমেই আমি কিছু সামান্য হাতে আঁকা মানচিত্র ও সামান্য কিছু মৃৎ নিদর্শন যা আমার কাছে আছে তার মধ্যে দিয়েই এই বাণিজ্য যে ধারাবাহিকতা চলে আসছে বাংলায় বিভিন্ন সমুদ্রপথ অবলম্বন করে প্রাচীন যুগ থেকে তা একটু তুলে ধরব তোমাদের সামনে। এখানে দেখো আর্যাবর্তের সেই ভারতবর্ষ আর্য সময়ে, আর তারও আগে প্রাক বৈদিক যুগে সিন্ধু সভ্যতার সময় জলপথের সাথে সাথে স্থলপথেও বাণিজ্য চলত। এখানে আমরা দেখছি জলপথে কি করে পশ্চিম এশিয়ার সাথে, যেখানে হারাপ্পার শিল আবিষ্কৃত হয়, যেমন সুমের, আক্কাদ, মিশর, এদের সাথে বাণিজ্য গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে সিন্ধু সভ্যতা থেকে ধীরে ধীরে ভারতের, বিশেষ করে উত্তর ভারতে বিস্তৃত হতে থাকে বাণিজ্য, নগর উন্নয়ন ঘটে। আমরা মহাকাব্যের যুগ এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এই দেখো সিন্ধু নদের পাশ থেকে যে পথটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় উত্তর পথ, এবং দক্ষিণ দিক থেকে যেই পথটি যাচ্ছে এটি দক্ষিণ পথ। সাগরের নামও সেই সময় আরব সাগরকে পশ্চিম পরিধি, বঙ্গোপসাগরকে পূর্ব সাগর বা মহাদধি এবং ভারত মহাসাগরকে দক্ষিণ জলনিধি বলা হচ্ছে। এখানে অবস্থান সিংহলের। আর এটি তো এখন একটি কল্পনা আমাদের কাছে, কুমারীকন্দম। ধরা হয় যে এখান থেকেই নাকি রাবণের সাম্রাজ্যের উত্থান। এটি এখন জললুপ্ত। আর উত্তর পথ ধরে আবার সিল্ক রুট, যেখানে আমরা মধ্য এশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল প্রাচীন যুগে। এরই মধ্যে আমাদের এই বঙ্গভূমির বিক্ষিপ্ত মানচিত্র। তোমরা দেখবে এখানে বঙ্গ কথাটা কিন্তু একটি ভৌগোলিক অবস্থান তখন শুধুমাত্র। অঙ্গ, বঙ্গ, বঙ্গ একটি ভৌগোলিক অবস্থানের অংশবিশেষ। উত্তরে পুন্ড্র, বারেন্দ্র, গৌড়, রাঢ়, এখানে সাগর, সমতট, হারিকেল, কামরূপ, প্রাগজ্যোতিষ। এই অংশবিশেষ ভারতের সাম্রাজ্যগুলির অন্তর্ভুক্ত হয়েছে, প্রাচীন সাম্রাজ্যগুলির সময়ে সময়ে। এই নামগুলো আজকে আর তোমরা দেখতে পাবে না মানচিত্রে। এগুলো প্রাচীন যুগের নাম। বিভিন্ন নদী তার মধ্যে দিয়ে প্রবাহমান। মৌর্য সাম্রাজ্য, কুষাণ ও গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই ভৌগোলিক অবস্থানগুলি। পরবর্তীতে সামন্ত রাজদের উত্থানে প্রাচীন বাংলা একটি রাজনৈতিক সাম্রাজ্যে বিস্তারবাদী হয়। আমরা সুবর্ণ যুগ, পাল যুগ, সেন যুগের কথা তো জানি। ফিরে আসছি আমাদের সেই বাণিজ্য ব্যবসাকে নিয়ে। এইখানে দেখো বিভিন্ন সামুদ্রিক পথ ধরে বণিকরা পৌঁছে যেত ভারত তথা বিশ্বের অন্যান্য জায়গায়। আর এখানে আবার একটি চিত্রাঙ্কন, আমরা মূলত বাংলার বাণিজ্যকে এখানে উল্লেখ করছি। তাম্রলিপ্ত বন্দর তোমরা দেখতে পাচ্ছ, পলুরা,
এখান থেকে নাবিকরা পূর্ব সাগর জাহাজে বা নৌকায়, বড় নৌকায় অতিক্রম করে পৌঁছে যেত ব্রহ্মপুর, আজকের মায়ানমার, কাম্বোডিয়া বা কম্বোজ, সিয়াম, ভিয়েতনাম, চম্পা এবং সুবর্ণ ভূমিতে, যা ছিল ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রান্ত, সুবর্ণদ্বীপ, জবদ্বীপ প্রভৃতি। নগর উন্নয়নের সাথে সাথে ব্যবসা বাণিজ্যের সম্প্রচার হতে থাকে এবং তার সাথে বণিক সম্প্রদায়ও সভ্যতার অঙ্গ হয়ে পড়ে অপরিহার্য। কালক্রমে তাদের মধ্যে হয়ে যায় শ্রেণীগত বিভাগ, যেমন সোনা ও রূপার বণিকদের বলা হতো সুবর্ণ বণিক, সুগন্ধি প্রসাধনী ব্যবসায়ীদের বলা হতো গন্ধ বণিক, তন্তু ব্যবসায়ী যারা বস্ত্রের বিপণন করতেন তারা ছিলেন তন্তু বণিক, কাঁস পেতলের ব্যবসায়ীদের বলা হতো কংস বণিক, শঙ্খ বণিক যারা শাঁখার ব্যবসা করতেন, শঙ্খের ব্যবসা করতেন, এবং সামগ্রিকভাবে যারা সামুদ্রিক বাণিজ্যে ব্যস্ত ছিলেন তারা ছিলেন সমুদ্র বণিক। বাংলার মঙ্গল কাব্যে বিভিন্ন সময় এদের উল্লেখ পাওয়া যায় এবং সেই সঙ্গে আমরা ওজন মাপা, মুদ্রা বিনিময় প্রভৃতি সময় উপযোগী নিয়ম কানুনের বৃদ্ধি দেখতে পাই। এখানে আপনারা দেখছেন ওজন মাপার তুলাদণ্ড, তার সাথে গ্রামীণ অঞ্চলে কুনকি দিয়েও মাপা হতো শস্য, ধান, কড়ি ছিল সেই সময়ের বিনিময়ের একটি বিশেষ বস্তু, তার সাথে মুদ্রাও। মঙ্গল কাব্যের বর্ণনা অনুযায়ী আমাদের চাঁদ সওদাগরের ছিল সপ্তডিঙা মধুকর, মানে 7টি বাণিজ্য নৌকো। এদের বিভিন্ন নাম ছিল, যদিও তা নিয়ে মতভেদ আছে, যেমন শঙ্খচূড়া, বিশালা, দুর্গাবর, রত্নাবতী, খরসাং, ময়াল, কাজল রেখা প্রভৃতি। সেকালে বাণিজ্যে যাওয়ার আগে কুলবধূ ও পুরোহিতরা নৌকা পুজো করে নিতেন। সেইভাবেই মঙ্গল কামনা করে যাতে যারা যাচ্ছে তারা ফিরে আসে, নাও ভাসানো হতো সাগরের বুকে। ডিঙার শাড়ি দেখলে গানটি মনে পড়ে যায় না? নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও, মাছ দড়ি দিয়া মাইয়া মাছ দিয়া, নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে, নাও ছাড়াইয়া দে। বাণিজ্য তরী গিয়ে থামতো ব্যস্ত কোনো বন্দরে। বাংলার প্রমুখ বন্দরগুলো হলো তাম্রলিপ্ত, সপ্তগ্রাম, চাটিগাঁও ইত্যাদি। ব্যস্ত বন্দর নগরের একটা অনুমান চিত্র তুলে ধরার চেষ্টা হয়েছে। রয়েছে পশারি, ব্যস্ততার মধ্যে শকট গাড়ি, সাপুড়ে যার কাছে পাওয়া যায় জড়িবুটি, ব্যস্ত বন্দরের বণিকেরা, পশারিনী তার পশার নিয়ে চলেছে। বাণিজ্য তরী তটস্থ হলেও আগে কিন্তু বণিক যেতেন সেই দেশের বা রাজ্যের রাজ দরবারে রাজার কাছে ভেঁট নিয়ে। বিভিন্ন প্রকারের উপহার, পাখি, রত্নাদি তিনি ভেট দিতেন রাজ দরবারে। তারপরেই ব্যস্ত বন্দরে ফিরে বাণিজ্য সেরে নিতেন। সপ্ততরী বাণিজ্য উপরান্ত রওনা দিত স্বদেশের দিকে এবং এসে সেখানেও রাজদরবারে বণিক বিভিন্ন উপহার সামগ্রী দিতেন রাজার সমীপে।
আমাদের আধুনিক বাংলা সাহিত্য এই বাণিজ্যর ওপর অনেক সমৃদ্ধ হয়েছে। আসুন তবে শুরু করা যাক মঙ্গল কাব্য মনসা মঙ্গলের আখ্যান চাঁদ বেনের সাথে মা মনসার দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব এবং পরিশেষে পূজা লাভের আখ্যান। চম্পকনগরের অধিবাসী বণিক শ্রেষ্ঠ চাঁদ সওদাগর মনসামঙ্গল কাব্যের মূলত প্রধান চরিত্র। তিনি ছিলেন ভগবান শিব ও দেবী দুর্গার আরাধক। আমরা তাঁর সম্বন্ধে পুরাতাত্ত্বিক নিদর্শনেও উল্লেখ পাই। বাংলার বহু জায়গায় তাঁর লোকশ্রুতি জড়িয়ে আছে। চাঁদ সওদাগর ব্যবসা বাণিজ্যে বহু উন্নততর বণিকদের মধ্যে একজন ছিলেন, কিন্তু মনসা মাতার পূজা করতে তিনি রাজি ছিলেন না। ফলশ্রুত হারান তার 6 পুত্রকে। এতে তার মাতা মনসার প্রতি বিদ্বেষ আরও বেড়ে যেতে থাকে। সময়ে তার ঘরে জন্ম নেয় স্বর্গত অভিশাপপ্রাপ্ত এক নর্তক, যার নাম রাখেন তিনি লক্ষিন্দর। লক্ষিন্দরের কুষ্ঠিতে ভবিষ্যৎ বার্তা ছিল সে সর্পাঘাতে মারা যাবে। তাই চাঁদ তার জন্য তৈরি করলেন লোহার বাসর। কিন্তু বাসর রাত্রেই তার স্ত্রী বেহুলা বিধবা হন, মারা যান সর্পাঘাতে লক্ষিন্দর। বেহুলা স্বামীর মরদেহ নিয়ে এগিয়ে চলেন সিঁজুয়ার দিকে মাতা মনসার কাছে স্বামীর প্রাণ ভিক্ষা করতে। নৃত্য ও গীতাদি দ্বারা দেবতাদের তথা মাতাকে সন্তুষ্ট করে বেহুলা ফিরিয়ে আনেন স্বামীর প্রাণ এবং জীবন্ত 6 ভাসুরকে। অনুরোধ করেন চাঁদ সওদাগরকে মাতা মনসার পূজা করতে। বউয়ের অনুরোধ রাখতে চাঁদ সওদাগর পূজা করেন মাতা মনসার এবং সেই থেকেই ধরাধামে প্রচলিত হয় মা মনসার পূজা, যা আরোগ্য, সমৃদ্ধি এবং শান্তির জন্য হয়ে থাকে। দেখতে দেখতে সময় শেষ হয়ে এলো। প্রতিবারের মতো এবারও এই প্রতিবেদন সম্বন্ধে যারা দেখেন, বিশেষ করে তাদের অভিমত এবং বাকি সবাইকার কেমন লেগেছে জানার আগ্রহ থাকলো। এবং আগামী দিনে সবাই যাতে ভালো থাকেন সেই শুভকামনার সাথে আজ বিদায় নিচ্ছি। নমস্কার।